আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। 10 ব্যাংক দেউলিয়া হওয়ার পথে বলছে গভর্নর। এরপর জানিয়ে দিব ভারতীয় বাহিনীকে কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলা হলো। আরো জানিয়ে দিব সাবেক এমপি রতনের বিরুদ্ধে আরেক মামলা। এদিকে নেতাকর্মীদের বিশেষ বার্তা বিএনপির। জানিয়ে দেব মসজিদের মাইকে বিএনপি প্রতিহতের ঘোষণা দেওয়া ব্যক্তি গ্রেপ্তার। সর্বশেষ জানিয়ে দেব গণবিপ্লবের চেতনাকে ধারণ করে বিএনপি নতুন বাংলাদেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ বলছে প্রিন্স। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বিবিসি প্রাইম বাংলা নিউজে। 10 ব্যাংক দেউলিয়া হওয়ার পথে বলছে গভর্নর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর বলেছেন, আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হোক, তবে কমপক্ষে 10টা ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে। সরকার তাদের বাঁচানোর চেষ্টা করছে। রোববার বাংলাদেশ ব্যাংক সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গভর্নর। আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, তবে এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। 10টার মতো ব্যাংকের অবস্থা এমন, সরকার এসব ব্যাংক বাঁচানোর চেষ্টা করছে। গভর্নর 10 ব্যাংকের কথা বললেও সেগুলোর নাম উল্লেখ করেননি। ব্যাংক খাতের অবস্থা যাই হোক, গ্রাহকদের কোনো ক্ষতি হবে না জানিয়ে তিনি বলেন, এজন্য আমানত ইন্স্যুরেন্স 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়েছে। ব্যাংক খাতের 95% গ্রাহকের স্বার্থ নিশ্চিত হবে। বিশ্বের কোনো দেশই ব্যাংকিং খাতের আমানতের 100% গ্যারান্টি দেয় না। আমরা 95% গ্যারান্টি দিচ্ছি। বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, সেটা এস আলমের হোক বা সালমান এফ রহমানের হোক, কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি। যদি কেউ এস আলমের সম্পত্তি কিনে তবে নিজ দায়িত্ব কিনবেন, তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নেবে না বলেও সতর্ক করেছেন গভর্নর। তিনি বলেন, 70,000 কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে গিয়েছিল, 30,000-এর মতো ফিরে এসেছে। ভারতীয় বাহিনীকে কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলা হলো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর পাল্টে গেছে অনেক হিসাব নিকাশ। বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কটা বিবেচনা করা হচ্ছে নতুন আঙ্গিকে। সম্প্রতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাদের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের পর এ নিয়ে বাংলাদেশেও এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এ বিষয়ে ভারতীয় সশস্ত্র বাহিনীকে কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলেছেন মন্ত্রী রাজনাথ সিং, এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। ভারতের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, এই ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গেল বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের লখনউতে 3 বাহিনীর শীর্ষ কমান্ডারদের যৌথ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ভারত শান্তিপ্রিয় দেশ, শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। রাজনাথ সিং তার বক্তব্য গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে বলতে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও হামাস ইসরায়েল প্রসঙ্গ টেনেছেন। প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত পরিস্থিতির উপরও নজর রাখতে বলেছেন। এ নিয়েই আপত্তি বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের। এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক মনিরুজ্জামান বলেন, ওই সভায় ভারতীয় সশস্ত্র বাহিনী সহ 3 বাহিনীর প্রধান, সিনিয়র কমান্ডার ও প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন। এত গুরুত্বপূর্ণ স্থান থেকে এ ধরনের উক্তিকে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যিক থেকে শুরু করে সম্পর্ক বেড়েছে বহুগুণ। তবে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতা বাড়ছে সাম্প্রতিক বছরগুলোয়। বিশেষত গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি আরো প্রবল হতে শুরু করেছে বলে দাবি করেছে বিবিসি বাংলা। সাবেক এমপি রতনের বিরুদ্ধে আরেক মামলা।
সুনামগঞ্জ এক আসনের বিতর্কিত সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে বিএনপি কর্মী পিতা পুত্রকে অপহরণ, মারধর ও চাঁদার দাবির অভিযোগ আরও একটি মামলা হয়েছে। রবিবার সুনামগঞ্জের আমল গ্রহণকারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ধর্মপাশা জোনে মামলাটি করেছেন। ধর্মপাশা উপজেলার বালিজুরি গ্রামের বিএনপি কর্মী ও নূর জামাল। অভিযোগ তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক মেজবাউদ্দিন। মামলায় সাবেক এমপি রতনের ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রকন সহ মোট 18 জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে 2014 সালে ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শামীম আহমদ মুরাদের পক্ষে জাল ভোট দেওয়ার প্রতিবাদ করেন বিএনপি কর্মী নূর জামাল সহ অন্যরা। এর জেরে 2015 সালের 10 ফেব্রুয়ারি নূর জামাল ও তার ছেলে নুরুল হুদাকে উপজেলার মহিষখলা বাজার থেকে জোরপূর্বক বাদশাগঞ্জ বাজারে ধরে নিয়ে আসেন এমপি রতনের লোকজন। পরে বাজারের দোলা মিয়ার ডিস অফিসে বেঁধে রেখে পিতা পুত্রকে এমপির নির্দেশে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করেন তারা। পাশাপাশি তাদের কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এলাকার গণমান্য ব্যক্তিরা বিষয়টি আপোষ মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় মামলা দায়েরে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে সুনামগঞ্জে গত 4 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় আসামি করা হয় সাবেক এমপি রতনকে। নেতাকর্মীদের বিশেষ বার্তা বিএনপির। দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে বিএনপি। রবিবার দলের জাতীয় নির্বাহী কমিটির চেয়ারপারসনের উপদেষ্টা ও তৃণমূল পর্যায়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, এতদ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশ ক্রমে জানানো যাচ্ছে যে আপনাদের অধীনস্থ কোনো ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোনো ধরনের মোটরসাইকেল বহর ও কার সহ অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করতে হবে। এই সমস্ত শোভাযাত্রার কারণে পাশ দিয়ে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াতে ভয়ানক বিঘ্ন ঘটে। যে এলাকায় সাংগঠনিক সভা, কর্মী সভা অথবা জনসভা অনুষ্ঠিত হয় সেই এলাকায় ঊর্ধ্বতন নেতাদের আগমন ঘটলে শোভাযাত্রার কারণে প্রচন্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, যেহেতু বিএনপি গণসম্পৃক্ত একটি রাজনৈতিক দল, সেহেতু জনগণকে দুর্ভোগ এর মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য নির্দেশ প্রদান করা হলো। চিঠিতে আরো বলা হয়েছে, ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে ঢাকা সহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে রং বেরঙের পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করতে। এটি অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী। দলের অতি উৎসাহী কতিপয় নেতৃবৃন্দ নিজেদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করছেন এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন। এহেন পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে। মসজিদের মাইকে বিএনপি প্রতিহতের ঘোষণা দেওয়ার ব্যক্তি গ্রেপ্তার। বরিশালে বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনা এবং পুলিশের যৌথ দল। রবিবার বিকেলে নগরীর চাঁদমারি স্টেডিয়াম কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল আমিন নগরীর 11 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কথিত নেতা। তিনি 11 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের নেতা মুজিবুর রহমানের অনুসারী। এর আগে গত 4 সেপ্টেম্বর একটি মামলার তদন্ত করতে যাওয়া কোতোয়ালি মডেল থানা পুলিশকে ধাওয়া দেয়। তদন্ত কাজে সহায়তা করা বরিশাল মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাওলাদার সহ 3 জনকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় আল আমিনকে প্রধান করে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। নগরীর 11 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, দুপুরে আল আমিন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বলতে থাকে, এই কলোনিতে বিএনপির কোনো নেতাকর্মী প্রবেশ করতে পারবে না। আপনাদের যার কাছে যা কিছু আছে সাথে নিয়ে তাদের প্রতিহত করতে রাস্তায় আসুন। এ খবর পেয়ে আমরা সেনাবাহিনীর সহায়তা চাই। পরে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, গত 4 সেপ্টেম্বরের ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর সাথে আলাপ করে অভিযান পরিচালনা করা হয়। আজ দুপুরের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। গণবিপ্লবের চেতনাকে ধারণ করে বিএনপি নতুন বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ।
বলছে প্রিন্স। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, রাষ্ট্র মেরামতে তারেক রহমানের কর্মপরিকল্পনা নতুন বাংলাদেশ গড়ায় তারুণ্যের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং একই সাথে রাষ্ট্র ও রাজনীতিতে পরিবর্তন আনবে। আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাখোড়া বল খেলার মাঠে পূর্ব গোবরাখোড়া 12 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ইমরান সালে প্রিন্স বলেন, বিএনপি সবসময় পরিবর্তনকে স্বাগত জানায়। ছাত্র জনতার গণবিপ্লবের চেতনাকে ধারণ করে বিএনপি নতুন বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম এবং বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে বলেন, তারা হতাশা এবং অবক্ষয়ে নিমজ্জিত যুব সমাজকে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করে দেশ গঠনে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ করেছিলেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে তারেক রহমান যুব সমাজের মেধাশ্রমে জনগণের কাঙ্ক্ষিত বৈষম্যহীন স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চান। সকলের জন্য শিক্ষা, চিকিৎসা, যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান এবং ধর্মীয় মূল্যবোধ, দেশীয় সংস্কৃতি ও ক্রীড়া চর্চায় কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা বিএনপির রাষ্ট্র মেরামতের অন্যতম উপাদান।